ভোরের আলো সবে ফুটেছে। রাজের বুক ভার ভার লাগছে। রাজের মাথা ব্যথা করছে। রাজ চোখ মেলে তাকিয়ে একটা মেয়েকে নিজের বুকের উপর দেখল। রাজ বড় ধাক্কা খেল। রাজ সমানে তাকিয়ে শীতলকে দেখতে পেল। শীতল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শীতলকে বেশ ফুটবল দেখাচ্ছে, মনে হয় এখনই ফ্লোরে পড়ে যাবে। রাজ রোদকেও দেখতে পেল। কেমন করে যেন তাচ্ছিল্যের হাসি হাসছে সে। রাজের পুরো বিষয়টা বুঝতে 1 সেকেন্ড সময় লাগল। রাজ মেয়েটাকে উপর থেকে সরিয়ে দিয়ে বেড থেকে এক লাফে নিচে নামল। রাজ নিজের দিকে তাকিয়ে দেখল শুধু একটা প্যান্ট পরা সে। গা পুরো খালি। গায়ে প্রচুর লিপস্টিকের দাগ। রাজ শীতলকে কিছু বলবে তার আগে শীতল রাজের সামনে গেল। শীতল শুধু একটা কথায় ভাবছে, রাজ যত সাধু হোক সে একটা মেয়ের সম্মান হানি করেছিল, আর এখন যা করছে তা তার কাছে আশা করা যেতে পারে এটা কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। শীতলের কথা হচ্ছে এতদিন তাহলে রাজ তার সাথে অভিনয় করছিল। এখনও রাজ প্রতিশোধের কথা ভুলেনি। শীতলের বুক ফেটে কান্না আসছে। শীতল রাজের সামনে গিয়ে রাজকে কষে দুটো থাপ্পড় মারল। রাজ গালে হাত দিয়ে বলল, যত খুশি মারো, বাট আমাকে অবিশ্বাস করো না। তুমি তো আমাকে চেনো। তুমি ছাড়া আমি কোনো দিনও কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। শীতল হাত দিয়ে রাজের কথা থামাল। শীতল রাজের কলার ধরে বলল, আপনি বলতে ঘৃণা লাগছদ আমার তোকে। ঠিক বলেছিস তুই। তোকে আমার থেকে ভালো কেউ চেনে না। গত 1 বছর তুই শুধু আমাকে প্রস্টিটিউটের মতো ব্যবহার করেছিস। আমার চেয়ে সুন্দরী কখনো দেখিসনি লাইফে, তাই তো অন্য মেয়ের দিকে তাকানোর রুচি তোর ছিল না। আজকে তুই প্রমাণ করলি তুই আসলেই একটা অমানুষ ধর্ষক জানোয়ার। তোর মতো একটা ধর্ষককে জাস্ট ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। রাজের চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। সে নিজের কান আর চোখকে বিশ্বাস করতে পারছে না। রাজের মনে হলো সে স্বপ্ন দেখছে। স্বপ্ন যে এত ভয়ঙ্কর হয় সেটা রাজের জানা ছিল না। শীতল আমাকে একটা চিমটি কাটত। মনে হয় স্বপ্ন দেখছি। রোদ এসে রাজকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। রাজের কপাল কেটে গিয়েছে। রাজ কপালে হাত দিয়ে বুঝতে পারল এটা স্বপ্ন নয়। রাজের কপাল কেটে রক্ত পড়ছে। সেদিকে তার খেয়াল নেই। শীতলের রাজের দিকে খেয়াল নেই। কাদো কাদো চোখ নিয়ে এসে বেডের মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার শাড়ি ঠিক নেই। মেয়েটার গায়ে তার নিজের পরনের একটা শাড়ি। শীতলের প্রচণ্ড রাগ উঠল। মেয়েটার গায়ে কিছু নখের আঁচড়ের দাগ ছিল। শীতল নিজে নিজে বুঝে নিল এগুলো রাজের দেওয়া আঁচড়। যেভাবে শীতলের গায়ে এমন অসংখ্য গাদ বানিয়ে দিয়েছিল রাজ। রাজ ফ্লোর থেকে উঠে শীতলের কাছে যাবে তখনই মেয়েটা বেড থেকেই একটানে রাজের হাত ধরে নিজের উপর ফেলে দিল। শীতলের মাথায় রক্ত উঠে গেল এই সিচুয়েশনে রাজের সাথে স্বর্ণ মেয়েকে দেখে। শীতল রাগ সামলাতে পারল না, সে সোজা বেডে গিয়ে মেয়েটাকে রাজের কাছ থেকে সরিয়ে ইচ্ছেমতো আঘাত করতে শুরু করল। শীতলের হুঁশ নেই, সে নিজের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে আঘাত করছে। শীতল নখ দিয়ে হাত দিয়ে মেয়েটাকে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলছে রাগে। আকস্মিক এমন হওয়াতে রাজ চমকে যায়। রাজ শীতলকে বাধা দিতে গেলে শীতল তাকেও আঘাত করল বেশ। মেয়েটা বাঁচায় বাঁচাও করে চিৎকার করছে। কয়েক মিনিটে শীতল মেয়েটার অবস্থা বাজে করে ফেলে। মেয়েটার শরীর থেকে ব্লিডিং বের হচ্ছে। শীতল জোরে জোরে কান্না করছে আর আঘাত করছে। রাজ শীতলকে আটকাতে পারছে না। শীতল পুরো পাগল হয়ে গেছে।
রোদ মেয়েটার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। রোদ মেয়েটাকে ভাড়া করে এনেছিল। বেশি কিছু হলে শীতলের ক্ষতি হতে পারে। রোদ লেট না করে মেয়েটাকে শীতলের কাছ থেকে নিয়ে গেল। রাজ শীতলকে ঝাপটে ধরেছিল। রোদ মেয়েটাকে সোজা ময়মনসিংহের ক্লিনিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা হল। রাজ শীতলকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। শীতল শান্ত হল না, উল্টো বিশ্বাসঘাতক বলে বলে চিৎকার করতে শুরু করল। শীতল পুরো পাগলের মতো আচরণ করতে লাগল। রাজ বারবার বলছে, ঠান্ডা মাথায় আমার কথা শোনো প্লিজ জজ, আমি কিছু করিনি, তোমার বিশ্বাস আমি ভাঙিনি, ওই মেয়ের সাথে আমি সজ্ঞানে কিছু করিনি, ওকে আমি চিনি না, সব তোমার ভাইয়ের প্ল্যান। শীতল চিৎকার দিয়ে বিশ্বাসঘাতক বলে বলে রাজকে আঘাত করতে লাগল। নখ দিয়ে খামচিয়ে রাজের মুখ লাল করেছে শীতল। রাজের বুকে ইচ্ছেমতো কামড়াচ্ছে শীতল। রাজকে আঘাত করতে করতে ক্ষতবিক্ষত করছে শীতল। ব্লিডিং বের হতে শুরু করেছে রাজের শরীর থেকে। রাজ আটকাল না। রাজকে আঘাত করে যদি শীতলের মনে শান্তি আসে তাহলে আসুক। রাজ শীতলকে এরকম আরও আঘাত করেছিল একসময় না বুঝে। শীতলের সম্মানটুকু নষ্ট করছিল সে। সজ্ঞানে হোক আর জ্ঞানী হোক, শীতলের সবচেয়ে বড় অপরাধী সে। রাজের চোখ থেকে শুধু অনুতাপের পানি পড়ছে। রাজ ভাবছে শীতল শান্ত হলেই পুরো ঘটনা বুঝিয়ে বলবে, তাহলে শীতলের ভুল ভাঙবে। রাজকে আঘাত করতে করতে শীতল ক্লান্ত হয়ে গেল। তবুও শীতল থামছে না। যত চাপা ব্যথা কষ্ট ছিল সে সব আজকে ফিরিয়ে দিচ্ছে শীতল রাজকে। শীতল একসময় রাজের উপর থেকে উঠে গিয়ে রাজকে অবাক করে দিয়ে পাশে থাকা ফুলদানি দিয়ে নিজের মাথায় মারল। রাজ এমনটা হবে কল্পনাও করেনি। শীতল রাজকে আঘাত করছিল, হঠাৎ যে নিজের উপর আঘাত করে বসবে শীতল সেটা রাজ ভাবেনি। রাজ দৌড়ে বেড থেকে গিয়ে শীতলকে ধরল নিচে পড়ে যাওয়ার আগে। রসদ শীতলকে বেডে শুয়াল। রাজের হাতে শীতলের রক্ত। রাজের কথা বলা বন্ধ হয়ে গেল। তার দুনিয়া যেন স্তব্ধ হয়ে গেল। শীতলের কপাল থেকে রক্ত বের হচ্ছে। শীতলের জ্ঞান নেই। রাজ শীতলের নাম ধরে কাঁপা কাঁপা গলায় বলল, শীততল, এই শীতল কথা বলো, কি হয়েছে তোমার? তুমি আমাকে যত খুশি আঘাত করো তবুও কথা বলো। উঠে দাঁড়াও প্লিজ জজ, বিশ্বাস করো আমার জীবনে শুধু তুমি। তুমি ছাড়া কারো অস্তিত্ব নেই আমার জীবনে। তুমিই তো আমার পৃথিবী। তুমি তো একমাত্র তোমার রাজকে বোঝ। আমাকে যত খুশি শাস্তি দাও তবুও চোখ খোলো তোমার। রোদ হঠাৎ এসে শীতলের এই পরিস্থিতি দেখতে পায়। রোদ ভাবেনি শীতল এমন কাণ্ড ঘটাবে। রোদ শীতলকে স্পর্শ করে নিয়ে যেতে চাইলেই রাজ রোদের হাত ধরে ফেলে। রাজের চোখ থেকে আগুন বের হচ্ছে। রোদ বেশ ভয় পেয়ে গেল। রাজ চিৎকার করে বলল, একমাত্র আমার শীতলের দিকে চেয়ে তোকে কিছু বলিনি এতদিন। আজ তুই আমার শীতলের এই অবস্থার জন্য দায়ী। খোদার কসম, আমার শীতলের কিছু হলে তোকে জ্যান্ত কবর দেব। রাজ রোদকে রাগে গায়ের জোরে একটা লাথি দেয়। রোদ দূরে ছিটকে পড়ে। রাজ শীতলকে কোলে তোলে সোজা ক্লিনিকে যায়। শীলতের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। রক্তক্ষরণ হওয়াতে রাজকে রক্ত দিতে হল শীতলকে। শীতল বিপদ মুক্ত খবর শুনে রাজ আল্লাহর নিকট শুকরিয়া জানাল। রাজ হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ল। সেন্স ফিরতেই রাজ নিজেকে ঢাকার বাড়িতে রুমে আবিষ্কার করল।
সামনে চাচা খালা আর কাজলে দেখতে পেল। সবাই রাজের অবস্থা দেখে কাঁদছে। সবচেয়ে বেশি কাঁদছে কাজল। কাজল বলল, দাদা ভাই বৌরানীকে ভুলে যাও। রাজ কাজলের দিকে তাকিয়ে ওর কথা শুনেই শীতলের কথা মনে পড়ল। রাজ চিৎকার দিয়ে শীতলের নাম বলল। রাজের কাছে শীতলকে ছাড়া জীবিত থাকা অসম্ভব। কখনোই শীতলকে ছাড়া রাজ তাকে কল্পনা করতে পারে না। শীতলের গায়ের সুবাস সবসময় রাজকে শীতলের কথা মনে করিয়ে দেয়। রাজ সব সময় শীতলকে অনুভব করে। রাজ বেড থেকে উঠেই একটা শার্ট পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হল। রাজের এখন ময়মনসিংহে যাওয়া দরকার। শীতল কেমন আছে সেটা জানার জন্য রাজের প্রাণ চলে যাচ্ছে। সবাই আটকানোর চেষ্টা করলেও রাজকে আটকাতে পারেনি। রাজ সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রাজকে বাধা দিলে রাজ সবাইকে খুন করতেও ভাববে না দুবার। রাজ নিজে নিজে ড্রাইভ করছে ফুটবল শরীর নিয়ে। রাজের দুর্বলতা তার কাছে তেমন দুর্বলতা মনে হচ্ছে না। রাতের মধ্যে রাজ ময়মনসিংহে পৌঁছাল। পুরো ক্লিনিক সে উল্টো পাল্টা করে খুঁজল শীতলকে। ক্লিনিকে শীতলকে পাওয়া গেল না। রাজ জানতে পারল শীতলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ পাগলের মতো গেল শীতলের বাড়িতে। রাজ শীতলের কাছে যাওয়া দূরের কথা, বাড়িতেই ঢুকতে দেওয়া হল না তাকে। রাজ শীতলের বাবাকে জোর করে বলেছে শীতলকে একবার শুধু দেখতে চায় সে। শীতল কয়েকটা কথা বলতে চায় সে। রসদ শীতলের নাম ধরে ডাকতেই শীতল উপর থেকে দাঁড়িয়ে বলল, আপনার মতো ধর্ষক জানোয়ারের মুখ দেখতে চায় না আমি। আমাকে পাওয়ার আশা ছেড়ে দিন আপনি। ডিভোর্স পেপারে সাইন দিয়ে মুক্তি দিন আমায়। আমি সজলকে বিয়ে করব। এটা হবে আপনার সবচেয়ে বড় শাস্তি। রাজ প্রথমে খুশি হল শীতল ঠিক আছে বলে, কিন্তু রাজের বুক ফেটে যাচ্ছে শীতলের কথা শুনে। রাজের সামনে শীতল বলছে অন্য কাউকে বিয়ে করবে। এর থেকে রাজের মৃত্যুও ভালো ছিল। রাজ চিৎকার দিয়ে বলল, আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না। পুরো শহরে আগুন লাগিয়ে দেব। রাতে রাজ ঘুমাতে পারল না। সে রাতে পুরো বাড়িটা উল্টো পাল্টো করে ফেলে ভেঙেচুরে। যেখানে তার ভালোবাসা নেই সেখানে কিছু থাকারও কোনো মানে নেই। রাজ জিনিসপত্র সব ভেঙে ছুঁড়ে ফ্লোরে শুয়ে পড়ল কয়েকটা স্লিপিং পিল খেয়ে। জেগে থাকলে শীতলের কথা খুব মনে তার। রাজ শীতল ছাড়া কোনো কিছুই দেখতে পাচ্ছে না জীবনে। রাজ যেন মৃত মানুষের মতো হয়ে যাচ্ছে। রাজ বেশ জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করল কিছুক্ষণ। আজকে যদি রাজ রেগে গিয়ে শীতলের সাথে জঘন্য কাজ না করত তাহলে এমন হতো না। রাজ ইচ্ছে করলে শীতলকে ছিনিয়ে নিতে পারে, বাট তা শীতলের জন্য করছে না। শীতল নিজ থেকে রাজের কাছে ফিরে আসুক, এটাই এতদিন চেয়েছিল রাজ। রাজের কানে শীতলের বলা কথাগুলো বাজছে। অমানুষ, জানোয়ার, ধর্ষক। তার চেয়ে বড় কথা শীতল অন্য কারো হবে এটা তো রাজ ভাবতেই পাচ্ছে না। শীতলরও ঘুম আসছে না। রোদ স্লিপিং পিল খাইয়ে শীতলকে বেডে শুইয়ে দিল। শীতলের চোখে ভাসছে রাজের বুকে অন্য আরেকটা মেয়ে। কিভাবে পারল রাজ এমন করতে? শীতলও কাঁদছে। কাঁদতে কাঁদতে শীতল ঘুমিয়ে পড়ে। দুদিন হয়ে গেল রাজ শীতলকে একবার এক নজরও দেখতে পারল না। রাজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রোদ পুরো বাড়ি পুলিশ গার্ড দিয়ে রেখেছে। রাজ যেন কিছুতেই কিছু করতে না পারে।
রাজ বারবার বাড়ির সামনে পিছনে ছাদে জানালার পাশে আসে শীতলকে এক নজর দেখার জন্য। কিন্তু তার দুর্ভাগ্য, শীতলকে এ পলকও দেখতে পারে না রাজ। কয়েকদিন ধরে রাজ প্রচুর ড্রিঙ্ক করে শীতলকে ভুলে থাকার জন্য। এতে কষ্ট কিছু কম হয়। রাজ শীতলদের বাড়ির আশেপাশে সবসময় ড্রিঙ্কের বোতল নিয়ে ঘুরে। রাজের কল্পনাতে শীতলের ফেস ভেসে উঠে হাসি মাখা। শীতলের কাছে যাওয়ার জন্য রাজের মন ছটফট করতে থাকে। এদিকে শীতলকে সবসময় স্লিপিং পিল দিয়ে ঘুমিয়ে রাখা হয়। জেগে থাকলে রাজের বুকের মাঝে থাকা মেয়ের দৃশ্য মনে করে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করে শীতল। জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করে। লাভের মধ্যে সবার লাভ হল রাজকে শীতল ঘৃণা করে। রোদ ভাবছে কয়েক মাস পর তাদের ডিভোর্স হয়ে যাবে। এখন যদি সজলের সাথে শীতলের রিং বদল করানো যায় তাহলে শীতল সজলের কথা ভাববে, রাজকে ভুলে যাবে। এর মধ্যে একদিন সজল শীতলের কাছে গেলে শীতল সজলকে রাজ ভেবে কতগুলো কামড় দেয়। শীতলের মানসিক অবস্থা বেশি ভালো না। ডক্টর জানিয়েছে শীতল অপ্রীতিকর দৃশ্য দেখার কারণে মানসিকভাবে আঘাত পেয়েছে। সজল রোদকে জানায় সে শীতলকে বিয়ে করবে না, আজকেই বিদেশ চলে যাবে সে। শীতলকে রাজের কাছে ফিরিয়ে দিতে বলেছে সজল। সজল অশ্রু চোখে শীতলের কাছ থেকে বিদায় নেয়। রোদ ভাবছে এই মুহূর্তে শীতলের সাথে কার বিয়ে দেওয়া যায়। শীতল হল পৃথিবীর সেরা সুন্দরীদের মধ্যে একজন। যে কেউ শীতলকে পেয়ে নিজেকে ভাগ্যবান ভাববে, বাট শীতলের মানসিক অবস্থা ভালো না। এমন কাউকে খুঁজতে হবে যে শীতলের সব জেনে শুনে শীতলকে বিয়ে করবে, রাজের সাথে টক্কর দিতে পারবে। রাজ শীতলের বিয়ে সহজে হতে দেবে না। রাজের ক্ষমতা সম্পর্কে রোদ জানে। রোদ শীতলকে যারা পছন্দ করত তাদের লিস্ট বানালো। যোগাযোগ করার পর কিছু কথাবার্তা এগুতেই সবাই না করে দিল। রোদ বুঝতে পারল রাজের কারসাজি সব। রাজকে প্রায় সব বিজনেসম্যানরা ভয় পায়। কারো বুকের পাঠা নেই যে রাজের ওয়াইফকে বিয়ে করবে। হঠাৎ একদিন রোদদের বাড়িতে একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এলো। সে শীতলকে যে কোনো অবস্থাতে বিয়ে করতে চায়। রোদ চিন্তা মুক্ত হল। রাজের হাতে সবসময় ড্রিঙ্কের বোতল থাকে। সব জায়গায় এই বোতল নিয়ে গিয়ে সবার সামনে খায়। রোদের কোম্পানি পুরো 50 কোটি লস করেছে। রোদ জানতে পারল এসব রাজের কারসাজি। রাজ অফিসে গিয়ে শুধু রোদের বিজনেসের খবর নেই, আর কিভাবে রোদকে শিক্ষা দেওয়া যায় সেটাই ভাবে। রাজের অবস্থা দেবদাসে মতো হয়ে যাচ্ছে। সেভ না করে ফেস চুল জঙ্গল বানিয়ে ফেলেছে সে। রাজফুলির সাহায্যে শীতলের রুমে ঢুকল করিডোরের সাহায্যে। রাজ শীতলকে দেখে চমকে গেল। শীতলকে উল্টো পাল্টা মেডিসিন দিয়ে কি অবস্থা করেছে রোদ। শীতল বেঘোরে ঘুমাচ্ছে। শীতলের চুলগুলো এলোমেলো ছিল। পরনে নাইট গ্রাউন্ড ছিল যেটা প্রায় হাঁটু পর্যন্ত উঠে গিয়েছিল। শীতলকে দেখতে রাজের মোটেও ভালো লাগছে না এভাবে। রাজের চোখ দিয়ে পানি পড়ছে। রাজ হাতে থাকা বোতল থেকে খানিক চুমুক দিল। রাজ মেঝে পড়ে থাকা কাঁথা নিয়ে শীতলের গা ঢেকে দিল। রাজ শীতলের চুলগুলো কানে গুজে দিল। তারপর শীতলকে চাঁদের আলোতে দেখতে লাগল। শীতল হঠাৎ রাজকে জড়িয়ে ধরল 2 হাত দিয়ে। রাজও শীতলকে জড়িয়ে ধরল। রাজ শীতলের ঠোঁটগুলোতে হালকা ছুঁয়ে দিল। শীতল রাজকে অবাক করে দিয়ে রাজের ঠোঁটে ডিপ চুমো দিল। রাজও শীতলের সাথে তাল মেলাল।
রাজ বেডে গিয়ে শীতলকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমো খেল। শীতল রাজকে ছাড়ছে না। শীতল রাজের ঠোঁটকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেটা কামড়ে পরিণত হয়েছে। রাজের ঠোঁটগুলো পুরো ছিঁড়ে ফেলেছে শীতল। তবুও রাজ বাধা দিল না। চুপচাপ শীতল যা করছে তাতে সায় দিল। অনেকক্ষণ থেকে রাজ শীতলকে ছেড়ে চলে এলো। চলে আসার সময় শীতলের মাথায় আর কপালে হাত বুলাল। খুব শীঘ্রই সব ঠিক করে দেব। যারা আমাদের মাঝে এত দূরত্ব তৈরি করে কষ্ট দিচ্ছে তাদের সবাইকে শাস্তি দেব। রাজের ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। রাজ সেটা মিররে দেখে হাসল। রাজ অনুভব করল ড্রিঙ্কের মাঝে এতটা নেশা নেই যতটা শীতলের ঠোঁটে আছে। কয়েকদিন পর শীতল কিছুটা ঠিক হল। তখন রোদ আসল চালটা চালল। ওদের 50 কোটি লস করেছে রাজ। এটা রোদ সুদে আসলে ফিরিয়ে দেবে এখন। রাজ সন্ধ্যায় দেখে শীতলদের বাড়ি পুরোটা সাজানো হয়েছে। রাজ কিছু বুঝতে পারল না কি হচ্ছে। ফুলিও কিছু বলতে পারল না। রোদ ময়মনসিংহের বেশ অনেকজন বিজনেসম্যানদের ইনভিটেশন দিয়েছে। সবাইকে একটা চমক দেবে রোদ, তাই কার্ডে কিছু বলেনি। রাজ একটা ড্রিঙ্কের বোতল নিয়ে মেইন গেইটে যেতেই সিকিউরিটি বলল ইনভিটেশন কার্ড দেখাতে। রাজ এমনভাবে তাকালো যে গার্ডরা ভয় পেয়ে গেল। রাজ ভেতরে ঢুকেই কয়েকজন পরিচিত বিজনেসম্যানদের সাথে কথা বলল টুকটাক। সবাই বেশ অবাক হল রাজের মতো ডিসেন্ট পার্সনের এই হাল দেখে। রাজকে দেবদাসে মতো লাগছে। রাজ এসব কিছু তোয়াক্কা করল না। কি হবে মান সম্মান দিয়ে যেখানে শীতল থাকবে না। পার্টিতে প্রায় সব মেয়েরা রাজকে এই অবস্থায় দেখেও ক্রাশ খেল। সবাই রাজের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাজ শুধু একজনকেই খুঁজছে। ড্রিঙ্ক করছে আর নিজের ভালোবাসাকে খুঁজছে রাজ। হঠাৎ রাজ শীতলকে দেখতে পেল। একটা সাদা গ্রাউন পরে উপর থেকে রোদের হাত ধরে নামছে শীতল। ঠোঁটে সুগার লিপস্টিক, গলায় মুক্তোর মালা। চুলগুলো বাতাসে উড়ছে। রাজ ঠিক আগের মতোই শীতলের গায়ের সুবাস পেল। রাজের চোখ সরছে না শীতলের উপর থেকে। রাজ নিজেকে কন্ট্রোল করতে ড্রিঙ্কের ভারে গিয়ে ড্রিঙ্ক করছে আর চোখে শীতলকে দেখছে। শীতল শুধু নিচে তাকিয়ে আছে। কথা বলছে না কোনো। রোদ শীতলের হাত ধরে সবার সাথে বোনকে পরিচয় করিয়ে দিচ্ছে। মেয়েগুলো রাজকে বেশ বিরক্ত করছে। বারবার গা ঘেঁষে কথা বলছে আর সেলফি তুলছে মেয়েগুলো। রাজের সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ রাজ একজনকে দেখে চমকে গেল। এই তো সেই লোক যে শীতলের সাথে একটা পার্টিতে মিসবিহেভ করেছিল। রাজ শীতলের আড়ালে একে খুঁজেছিল, বাট জানতে পারে এই লোক ওয়াশিংটনে চলে গেছে। রাজ এবার নিজের হাতা ফ্লোট করল আর লোকের দিকে এগিয়ে যেতেই রোদ সামনে দাঁড়াল। মিস্টার রাজ, বিনা ইনভিটেশনে এসেছেন আপনি। যাই হোক, আপনার জন্য একটা চমক আছে আজকে। আপনি ছাড়া পার্টিটা জমছিল না, এখন বেশ জমছে। এই ওয়েটার এই দেবদাসকে ভালো করে ড্রিঙ্ক দিও। রোদ চলে গেল। রাজ গিয়ে একটা চেয়ারে বসল, হাতা ফ্লোট করে। বসে বসে দেখছে নাটকগুলো রাজ। আজকে রাজ একটা বড় কিছু করবেই করবে, সেটা শীতলের ভালো লাগুক আর না লাগুক। হঠাৎ রোদ বলল, লেডিস এন্ড জেন্টারমন, পরিচিত হয়ে নিন দেশের গর্ব রাজন খানের সাথে। আজকে সবাইকে একটা চমক দেব। আমাদের দেশের গর্ব বিজনেসম্যান রাজন খানের সাথে আমার একমাত্র বোন শীতলক্ষা শীতলের সাথে বিয়ে ঘোষণা করছি। আজকে ওদের আকদ হবে এই পার্টিতে।
সবাই হাততালি দিল। কয়েকজন ভয়ে হাততালি দিল না। যারা রাজকে চেনে তারা রাজের ভয়ে চুপচাপ হয়ে আছে। রাজ চমকে গিয়ে উঠে দাঁড়াল। এমন কিছু রোধ করবে সেটা ভাবেনি রাজ। এই বাজে লোকের সাথে শীতলের বিয়ে রাজ থাকতে সেটা হতে দেবে না। এই লোকের সাথে কেন কোনো লোকের সাথেই হতে দেবে না শীতলের বিয়ে রাজ থাকতে। রাজের পায়ের মাটি সরে গেল। প্রচণ্ড রাগ উঠল মাথায়। মেয়েগুলো রাজকে বিরক্ত করছিল। হঠাৎ দুটো থাপ্পড় দিয়ে ফেলে রাজ একটা মেয়েকে। সবাই রাজের দিকে চমকে তাকাল। রোদও তাকাল। শীতল তাকাল না। রাজ চিৎকার দিয়ে বলল, এভরিবডি লিভ মি অ্যালোন, আমার থেকে সবাই দূরে থাকো বিকজ আমি ম্যারিড। আমি আমার ওয়াইফকে ভীষণ ভালোবাসি। রাজ আঙুল দিয়ে শীতলকে দেখিয়ে বলল, ওই হচ্ছে আমার ভালোবাসা দ্য বিউটিফুল লেডি শীতল। পার্টির সবাই বড় ধাক্কা খেল। সবাই রাজন আর রোদের দিকে তাকিয়ে আছে ওরা কি বলে সেটার জন্য। রাজ আবার ড্রিঙ্ক করা শুরু করল। রাজন আর শীতল পাশাপাশি বসে আছে। শীতল আগের থেকে কিছুটা সুস্থ। শীতল চুপচাপ বসে আছে, কিছু বলছে না। কিছু তো বলো শীতল। শীতল চমকে তাকাল। আপনি আমার সম্পর্কে কি জানেন? যেটুকু জানার সেটুকু জানি। মানে তুমি একজন অবিশ্বাস্য ভয়ঙ্কর সুন্দরী বুদ্ধিমতী মেয়ে, যাকে নিয়ে গর্ব করা যায়। আপনি আমার অতীত সম্পর্কে কি জানেন? কতটুকু জানেন? আমি বর্তমান জানি। আমার মতো ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের সাথে তোমার মতো মেয়েকে মানায়। ওই রাজের সাথে না। রাজ তো তোমার সাথে অন্যায় করেছে। যা হয়েছে তা নিজের ইচ্ছেতে হয়নি তোমার। কাজেই এতে তোমার দোষ নেই। রাজ তোমার যোগ্য না। ওকে তো জেলে দেওয়া উচিত ছিল। শীতল উঠে দাঁড়াল। রাজকে নিজের সাথে তুলনা করে দেখেন তো। আপনিও পার্টিতে আমার সাথে মিসবিহেভ করেছিলেন। আপনাকে তাহলে কি করা উচিত ছিল? মানে কি বলতে চাও? রাজন কিছুটা ভয় বলল কথাটা। আপনাকে জুতাপেটা করা দরকার ছিল তখন। সমস্যা নেই, এখন করে দিই। রাজন শীতলের হাত ধরে ফেলল কারণ শীতল তার জুতো নিয়ে রাজনকে আঘাত করতে আসছিল। আমাকে রাজ ভেবো না শীতল বাবু। আমি রাজ নয় যে তোমার সকল কিছু ক্ষমা করে দেব। পার্টিতে তখন যা করতে চেয়েছিলাম তা তো 2 দিন পর করবই। তখন তো আমাকে আটকাতে পারবে না তুমি, তাই না? রাজ শয়তানের মতো হাসি দিল। শীতল রেগে থাপ্পড় বসাল। রাজন বেশ অবাক হয়েছে। থাপ্পড়ের আওয়াজ শুনে রোদ এলো। রোদ রাজনের গালে হাত দেওয়া দেখে বুঝতে পারল কি হয়েছে। রোদ ফুলিকে বলল শীতলকে ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দিতে। শীতলকে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রোদ রাজনের কাছে ক্ষমা চাইল। রাজনকে বলল, শীতলের মানসিক অবস্থা ভালো না। রাজন রোদকে অভয় দিয়ে বলল, কোনো ব্যাপার না। শীতল পাগল উন্মাদ হয়ে গেলেও তাকেই বিয়ে করবে। আর রাজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এটা নিয়ে রোদ যেন টেনশন না করে। রোদ মনে মনে অভয় পেল। রাজ সোফায় বসে টেবিলে পা দিয়ে চোখ বন্ধ করে ভাবছে। এতদিন অনেক সহ্য করেছে সে। মানছে সে জঘন্য কাজ করেছে, বাট সেটার জন্য সে তো অনুতপ্ত। তার মানে এই নয় যে সে তার ভালোবাসা হারাবে। শীতলের মুখের দিকে তাকিয়ে তার পরিবারের অন্যায় অপমান সব সহ্য করেছে, কিন্তু আর না।
রাজকে এর উল্টো জবাব দিতে হবে। এতদিন রাজ তার অন্যায়ের জন্য প্রায়শ্চিত্ত করেছে, চুপ থেকে সব অন্যায় সহ্য করেছে। রাজের জীবনে কোনো কিছু পাওয়া সহজ ছিল না, তাই শীতলকেও সহজে পাওয়া যাবে না। এবার রাজ দেখাবে সে কি করতে পারে। ফুলি রাজকে ফোন করে সব জানালো। কি বলেছে রাজন শীতলকে। রাজ ফোনটা কেটেই ফ্লোরে ছুঁড়ে মারল। রাজ ভালো হয়েছে বলে পুরো পৃথিবী খারাপ হয়ে গেল। এক একজন নিজের নিজের রং দেখাতে শুরু করেছে। রোদ আর রাজন শীতলকে নিয়ে শপিংয়ে গেল। শীতলকে রোদ অনেক কষ্টে নিয়ে গেল শপিংয়ে। রাজও গেল পেছনে পেছনে। শীতল একটা চেয়ারে বসে আছে। তার কিছুই ভালো লাগছে না। মনে হচ্ছে দূরে কোথাও পালিয়ে যেতে পারলে মনে কিছুটা শান্তি আসবে। শীতলকে অবাক করে দিয়ে রাজন একটা শাড়ি শীতলের গায়ে জড়িয়ে দিল। শীতলের ইচ্ছে করছে রাজনের গালে 2টা থাপ্পড় দিতে। হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। শীতলের সেই দৃশ্যটা ভেসে উঠল চোখের সামনে। শীতলের এমন রাগ উঠল রাজের উপর। রাজ যদি অন্য মেয়েকে নিয়ে থাকতে পারে তাহলে শীতল কেন পিছিয়ে থাকবে। রাজকে কষ্ট দেওয়ার জন্য শীতল শাড়িটা নিল, ধন্যবাদও দিল। রাজন ভাবল ঔষধ কাজে দিয়েছে। রোদ ভাবছে সেই ঘটনার পর শীতল রাজকে ঘৃণা করে রাজনকে লাইক করতে শুরু করেছে। রাজ এই দৃশ্য দেখে রাগে ফায়ার হয়ে গেল। রাজ হাত মুঠো করল শক্ত করে। ইচ্ছে করছে রাজনে জ্যান্ত পুঁতে ফেলতে। কত বড় সাহস রাজের ওয়াইফ তার জীবনকে শাড়ি সিলেক্ট করে দেওয়া। শীতল রাজকে তোয়াক্কা করল না। রাজন আর রোদ বিল পে করতে গেল। শীতলের মাথা ব্যথা করছে তাই সে কার পার্কিংয়ের দিকে গেল। সেখানে গিয়েই রাজকে দেখতে পেল শীতল। রাজ চোখ লাল লাল করে 2 হাত পকেটে দিয়ে শীতলদের গাড়িতে হেলান দিয়ে আছে। শীতল না দেখার ভান করে কারের ডোর খুলল। খোলা মাত্রই রাজ শীতলকে কারের সামনে চেপে ধরল। রাজ শীতলের চোখের দিকে তাকিয়ে থাকল। শীতল এসব তোয়াক্কা করল না। আমার হাত ছাড়ুন, নইলে আপনাকে এর মূল্য দিতে হবে। আমার প্রপার্টিকে আমি ধরব না ছাড়ব তা তুমি বলার কে? আমি আপনার প্রপার্টি না। আপনার প্রপার্টি হলো ওই সব সস্তা বাজারের মেয়ে। আশা করি আমি ওই ধরনের মেয়ে না। শীতলল্ল, চুপ করো। নইলে নইলে কি? কি করবেন আপনি? ছাড়ুন আমাকে। ছাড়ব না। আমার কথা শোনো প্লিজ জজ। ওই মেয়েকে চিনি না পর্যন্ত আমি তুমি ছাড়া কারো দিকে তাকায় না পর্যন্ত। আমি শুধু তোমাকে এই বুকে জায়গা দিয়েছি আর কাউকে না। এসব মিথ্যে কথা ছাড়ুন। আমাকে যেতে দিন। দেব না যেতে। কি করবে? চিৎকার করবে? তাহলে করো প্লিজ জজ। আমিও দেখি আমার হাত থেকে কে তোমাকে ছাড়ায়। আপনাকে আমি এখন শুধু ঘৃণা করি। আপনার টাচ আমার কাছে জ্বলন্ত আগুন মনে হয়। আমার থেকে দূরে থাকুন, নইলে সত্যি সত্যি চিৎকার করব। কি বললে আমার টাচ তোমার কাছে? এভাবে বলতে পারলে? আমি ভালো হয়ে গিয়েছিলাম শীতল, বাট তোমরা কেউ আমাকে ভালো থাকতে দিলে না। ধৈর্যের পরীক্ষা নিও না শীতল। খুব খারাপ হবে কিন্তু। এখনো সময় আছে, আমার কাছে ফিরে এসো। শীতল জোরে বলল। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। কয়েক মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। আপনি যা করেছেন তাতে আপনার সাথে থাকা অসম্ভব। আমি দরকার পড়লে ওই রাজনকেই বিয়ে করব। আমার সাথে যা করেছেন এটাই হবে আপনার শাস্তি।
রাজের রাগে শরীর জ্বলে যাচ্ছে। রাজনের নাম শুনলেই রাজের মাথায় আগুন জ্বলে। তাহলে আমাকে ভালো থাকতে দিলে না তুমি? আমার জঘন্য রূপ দেখতে চাও তুমি? আপনি ভালো না জঘন্য থাকবেন তা আপনার ব্যাপার। আমার হাত ছাড়ুন। শীতল একটা ধাক্কা মেরে রাজকে সরিয়ে দিল। রাজ প্রচণ্ড ক্ষোভে শীতলের চুল মুঠি দিয়ে ধরে ঠোঁটে ডিপ কিস করল। আরেকবার যদি আমাকে দূরে সরাতে চাও তাহলে এটার কথা মনে রাখবে। শীতলও তার আসল রূপ দেখাল। রাজের গালে দুটো থাপ্পড় বসালো শীতল। পাশে থাকা লোকজনেরা সব ছুটে এলো আওয়াজ শুনে। রাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। বেশ লোক জড়ো হল। সবাই মনে করল রাজ শীতলকে টিচ করছে। এক লোক রাজের কললার ধরল। রাজলোকের দিকে তাকাতেই লোক কলার ছেড়ে দিল। কয়েকটা গার্ড এসে সবাইকে রাজের পরিচয় দিল। সবাই ঘাবড়ে গিয়ে চলে গেল। রোদ আর রাজন কোথা থেকে এসে যেন হাততালি দিল। এই না হলে আমার বোন। সাবাস শীতল বোন আমার। রাজন রাজের দিকে তাকিয়ে কানে কানে ফিস ফিস করে বলল, আমার বিষ্ণে যে ভাগ বসিয়েছ তুমি, এবার তোমার ওয়াইফের উপর ভাগ বসাবো আমি। রাজ রেগে কলার ধরে ফেলল রাজনের। রোদ কলার ছাড়াতে পারল না। শীতল এসে রাজের হাত থেকে রাজনকে ছাড়াল। রোদ আর রাজন কারে বসল। শীতল কারে বসার আগে রাজকে বলল, সময় শেষ হলে ডিভোর্স হবে, তারপর রাজনকে আমি বিয়ে করব। আপনার দাওয়াত রইল মিস্টার রাজ। শীতল চলে গেল। রাজ নিজের হাত মুঠি করে একটা দেয়ালে ঘুষি দিল। রাজ চিৎকার করে বলল, কাজটা ঠিক করলে না তুমি। এতদিন আমার ভালো রূপ দেখেছ, এখন থেকে আসল রূপ দেখবে আমার। ভালো হতে চেয়েছিলাম, দিলে না তো। এবার জঘন্য কঠোর রাজকে দেখবে। তোমাকে আমার করতে যদি তোমার সাথে অন্যায় করতে হয় তাই করব, বিকজ ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই যায়ও। তৈরি থাক শীতল আমার জঘন্য রূপ দেখার জন্য। শীতল দরজস বন্ধ করে কাঁদছে। রাজকে ভালোবাসতে পারছে না সে, আবার ঘৃণাও করতে পারছে না। শীতল দরকার পড়লে সারা জীবন একা থাকবে, তবুও রাজের কাছে হার মানবে না। শীতলের বারবার শুধু ওই দৃশ্য ভাসছে চোখে। সন্ধ্যার দিকে ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করেছে রোদ রাজন আর শীতলের জন্য। কারণ পার্বতীতে শীতলের আকদ হয়নি। আর রাজের ভয়েই রোদ ঘরোয়া আয়োজন করেছে। শীতল সুন্দর করে সেজেছে। পার্লারের মেয়েরা তাকে সাজিয়ে দিয়েছে। লাল শাড়ি সোনালি পাথরের পরেছে শীতল। হাতে লাল রেশমি চুড়ি, গলায় ফিরেজে পাথরের হার, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়ে চুলগুলো শ্যাম্পু করে ছড়িয়ে দিয়ে সাজিয়েছে শীতলকে। শীতলের গায়ে একটা পারফিউম দেওয়া হলো। সুভাষটা জাস্ট মোহনীয়। রোদ শীতলকে দেখে মাথায় হাত দিয়ে দোয়া করল। আজকে নিজের বোনকে দেখে নিজেই চোখ সরাতে পারছে না। রোদ শীতলকে ভীষণ ভালোবাসে। শীতলের ভালোর জন্যই রোদ নানা কিছু করে শীতলের কাছে রাজকে জঘন্য প্রমাণ করেছে, সেই সাথে নিজের ভালোবাসার প্রতিশোধও নিয়েছে। রোদ সবাইকে নিয়ে চলে এলো রুম থেকে। শীতল একা একা রুমে বেডের মাঝখানে শুয়ে রইল চোখ বন্ধ করে। শীতল চোখ বন্ধ করে রাজকে দেখতে পেল। শীতল তাড়াতাড়ি চোখ খুলে ফেলল। চোখ খুলে রাজকে সত্যি দেখতে পেল। শীতল বেড থেকে উঠবে তার আগেই রাজ শোয়া অবস্থায় শীতলের দুই হাত মুঠো দিয়ে ধরে ফেলল। তোমাকে নতুন বউয়ের মতো লাগছে বউ। ইচ্ছে করছে এখনই বাসর করি।
শীতল কিছু বলবে তার আগেই রাজ একটা রুমাল শীতলের নাকে ধরল। দুঃখিত বউ, তোমাকে এইভাবে কষ্ট দেওয়ার জন্য। শীতল কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারাল। রাজ শীতলের নাকে নাক ঘষে কপালে ঠোঁটের পরশ দিল। কিছুক্ষণ পর বাসায় হইচই পড়ে গেল। শীতলকে পাওয়া যাচ্ছে না। রাতের নীল আকাশে নীল চাঁদনিতে প্রিয় মানুষের সাথে থাকার ফিলিংটা জাস্ট অমাইক হয়। রাজ ড্রাইভ করছে আর মিট মিট করে হাসছে শীতলের দিকে তাকিয়ে। এক হাত দিয়ে রাজ স্টিয়ারিং ধরেছে, অন্য হাত দিয়ে শীতলকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখেছে। কাজল এখন ময়মনসিংহে আছে। তার ভার্সিটি অফ, তাই সে নিজেদের পুরাতন বাড়িতে এসেছে বেড়াতে। রাজের বাবার সাথে কাজলের বাবা পার্টনারশিপের একটা বিজনেস শুরু করেছিল। এই বিষয়ের একটা কাজে কাজলের বাবা লন্ডনে আছেন। কাজল ঠিক করেছে চিঠির লোক হিমালয়ের সাথে দেখা করবে ময়মনসিংহে, বিকজ হিমালয়ের বাড়ি ময়মনসিংহে। হিমালয় এখন ময়মনসিংহে আছেন। শীতলের এখনও জ্ঞান ফিরেনি। রাজ শীতলকে তার অন্য একটা বাংলো বাড়িতে নিয়ে গেল। ময়মনসিংহে রাজের বেশ কয়েকটা বাড়ি আছে। রাজ আজকে থেকে এখানেই শীতলকে নিয়ে থাকবে বলে ঠিক করেছে। শীতলকে দূরে রাখলে ঝামেলা বাড়বে বইকি কমবে না। শীতল রাজের কাজে কষ্ট পেলেও রাজের করার কিছু নেই। রাজ শীতলকে কোলে করে নিয়ে গিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল। রাজ ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। রাজ ঠিক করেছে এখানে শীতলের সাথে একা বেশ কয়েকদিন হানিমুনের মতো কাটাবে। সেই শীতল রাজি থাকুক আর না থাকুক, পৃথিবীতে বউ হল নিজের প্রপার্টি। আর সবচেয়ে আপন হল বউ, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়েদের পরে। রাজের তো কেউ নেই, তাই এখন থেকে শীতল হল সব। এখানে থেকে রোদকেও উচিত শিক্ষা দেবে রাজ, সেই সাথে ওই কুকরের বাচ্চা রাজনকেও। রাজ শীতলকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ল। শীতলকে বেডে শুয়ে দিয়ে ফোন থেকে রোদকে একটা মেসেজ করল রাজ। শালা বাবু, আপনার বোনকে নিয়ে হানিমুনে গেলাম। আপনার জন্য একটা মামা আর আপনার বাবা মার জন্য একটা নানা ভাই নিয়েই ফিরব। বাই দ্য ওয়ে, আমার সাথে অন্যায় করার শাস্তির জন্য ওয়েট করুন। গুনে গুনে সব সুদে আসলে ফেরত দেব। রাজ মেসেজ দিয়েই ফোন অফ করে দিল। রাজ নিজের কোট শার্ট খুলে চেঞ্জ করে নিল। হালকা নরমাল পোশাক পরেছে রাজ। রাজ শীতলের কাছে এসেই কিছুক্ষণ তাকিয়ে থাকল। আজ কতদিন পর রাজ শীতলকে মন ভরে দেখবে। নিজের বিয়ে করা বউকে এতদিন শান্তিতে দেখতেও পারেনি রাজ। রাজের ভাবতেও রাগ লাগছে। রাজ নিজেকে শান্ত করে শীতলের খুব কাছে গেল। জানালার ধার থেকে ফুরফুরে বাতাস আসছে। সেই বাতাসে শীতলের শাড়ি উড়ছে। শীতলের নাভি দেখা যাচ্ছে। শীতলের পায়ের উপর পর্যন্ত শাড়ি উড়ছে। রাজের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট লাগছে। রাজ ভাবল নিজের বিয়ে করা বউ শীতল। শীতলের অনুমতির কি আছে এতে? শীতল অনুমতি ছাড়া ঘুমের মধ্যে কি যে করত রাজের সাথে সেটা রাজ জানে। চাঁদের আলোতে শীতলের মুখটা অসম্ভব সুন্দর লাগছে। রাজ শীতলের খুব কাছে থেকে তার গায়ের পারফিউমের সুবাস নিল। রাজ শীতলের নাভিতে কতগুলো চুমো দিয়ে বলল, এখানেই আছে ছোট শীতল অথবা রাজ। রাজ শীতলের পায়েও অনেকগুলো চুমো দিল। তারপর মুখেও দিল। রাজ শীতলকে হঠাৎ জড়িয়ে ধরল খুব শক্ত করে। রাজের ভয় করছে খুব শীতলকে হারানোর। রাজ খুব শক্ত করে শীতলকে জড়িয়ে ধরল। শীতল যখন জেগে যাবে তখন সহজে রাজকে কাছে আসতে দেবে না।
রাজ তাই এখনই সুযোগে সৎ ব্যবহার করছে। রাজের চোখ থেকে পানি পড়ছে। রাজ শীতলের গলায় মুখ গুজে বলল, পৃথিবীতে একমাত্র নিজের আপন বলতে শীতল ছাড়া আর কেউ নেই তার। শীতল সেটা জেনেও এভাবে পর করে দিচ্ছে। তবে রাজ শীতলের গা ছয় প্রতিজ্ঞা করল, এত সহজে সে হার মানবে না। শীতলকে সত্যিটা বুঝিয়ে শুনিয়ে ভুল ভাঙাবে ওর। ভোরের আলো ফুটছে। সূর্যের আলো শীতলের মুখে পড়ছে। শীতল ঘুম জড়ানো চোখ মেলে নিজেকে আবিষ্কার করল। এটা যে নিজের বাড়ি না সেটা শীতল বুঝতে পারল। শীতল বেড থেকে আধশোয়া অবস্থায় উঠে বসল। মাথাটা খুব ব্যথা করছে। হাত পা খুব ব্যথা করছে। শাড়িটাও ঠিক নেই। শীতল ভালো করে তাকাতেই সামনে একটা সোফায় রাজকে দেখতে পেল। রাজটি টেবিলে পায়ের উপর পা দিয়ে কোলে একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে। পরনে নরমাল ট্রাউজার আর টি শার্ট রাজের। রাজ হঠাৎ ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, গুড মর্নিং ডার্লিং। সকালের আলোতে তোমাকে খুব সুন্দর লাগছে। শীতলের প্রচণ্ড রাগ শুরু হল। বেড থেকে উঠেই দিল কয়েকটা চিৎকার। তারপর রাজের কাছে গেল। শীতলের চিৎকারে রাজ একটুও বিরক্ত বলে মনে হল না। সে আপন মনে কাজ করছে। শীতল কোমরে হাত গুজে বলল, এত বড় স্পর্ধা আপনার হলো কি করে আমাকে এখানে নিয়ে আসার? আমি এখনই বাড়ি যাব আমার। রাজ ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, তুমি তো তোমার নিজের বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যেই আছো। মোটেও এটা আমার বাড়ি না। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? খুব সিম্পল হানিমুন করতে। যদিও কক্সবাজারে ছোটখাটো একটা হানিমুন সেরেছিলাম। আপনার যাকে খুশি তাকে নিয়ে করুন হানিমুন। আমার শখ নেই। আমি যাচ্ছি। শীতল সরাসরি রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে সামনে কয়েকটা সিঁড়ি দেখতে পেল শীতল। এখন সমস্যা হলো সে কোনটা দিয়ে নিচে যাবে। শীতল বুঝতে পারল এই বাড়িটা একটা প্রকাণ্ড রকমের বাড়ি। বাড়িটাতে অনেকগুলো দরজা। একটাতে ঢুকলে আরেকটা দিয়ে বের হতে হয়। শীতল কিছুতেই কিছু করে মেইন ডোর পর্যন্ত যেতে পারল না। বাড়িটাতে প্রচুর আসবাবপত্র। নানা ধরনের বিদেশি শপিজ। শীতল একটা একটা করে দরজায় লক করছে। একটাও খুলছে না। শীতল এক পর্যায়ে একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে মেরে জোরে চিৎকার দিল। রাজ শীতলকে পেছনে থেকে জড়িয়ে ধরে শয়তানি হাসি দিয়ে বলল, পুরো বাড়ি একটা গোলক ধাঁধা। এই বাড়ির ডিজাইন বই না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই। এই বাড়ির বিশেষত্ব হল পুরো বাড়ি সাউন্ডপ্রুফ। বাড়ির ভেতরের আওয়াজ বাহিরে যাবে না আর বাহিরের আওয়াজ ভেতরে আসবে না। একটা প্রকাণ্ড জঙ্গলের ভেতরে এই বাড়ি অবস্থান করেছে। শীতল ঝটকা দিয়ে রাজকে সরাল। আপনি আস্ত একটা শয়তান। আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না। সেটা জানি আমি। আমি থাকব না আপনার সাথে। কেন এই সহজ কথা বুঝতে পাচ্ছেন না? আমাকে যেতে দিন। থাকব না আপনার মতো ধোঁকাবাজ বাজে ক্যারেক্টারলেস রেপিস্টের সাথে। রাজ শীতলের কথা শোনা মাত্রই দেয়ালের সাথে শীতলকে চেপে ধরল। তুমিও একটা কথা শুনে রাখো। তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি সেটা আমার জানা আছে। এবার তোমার জানা থাকলেই হলো। আমার সাথেই তোমাকে সারা জীবন থাকতে হবে। তুমি চাইলেও আর না চাইলেও। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। এতদিন অনেক সহ্য করেছি আর না।
আমার ভালো রূপ তোমার ভালো লাগে না, তাই বাজে রূপ দেখবে। শীতল আহহ করে বলল, আমার লাগছে খুব। আমায় ছাড়ুন অমানুষ জানোয়ার। রাজ দেখল শীতলের হাত লাল হয়ে গেছে। রাজ হালকাভাবে ছেড়ে দিল শীতলকে, তবে পুরোপুরি ছাড়ল না। আজকে প্রমাণ করে দিলেন আপনি আসলেই অমানুষ। সবকিছু জোর করে পেতে চান আপনি, তাই না? আজ পর্যন্ত লাইফে কত কত জঘন্য কাজ করেছেন তার কোনো হিসেব নেই। আমি ভুল করেছি আপনাকে স্বামী হিসেবে একদিন ভালোবেসে। লেট হলেও এখন সবটা পরিষ্কার বুঝতে পেরেছি আমি। আমার সামনে থেকে যান আপনি। শীতল এই বলে রাজের কাছ থেকে সোজা রুমে গেল। শীতলের রাগে গা জ্বলে যাচ্ছে। রাজের সাথে এখানে সে কিছুতেই থাকবে না। রাজ যা ওর সাথে করেছে তারপরে ওকে স্বামী হিসেবে মানা অসম্ভব। হঠাৎ রাজ শীতলের সামনে এলো। শীতল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? একটু একাও থাকতে পারবো না। রাজ কিছু বলছে না, শুধু হাসছে। শীতল রেগে রাজের দিকে তাকালো। রাজ বলল, তোমাকে এভাবে হেব্বি জোস লাগছে। শীতল তৎক্ষণাৎ নিজের দিকে তাকালো। শীতলের শাড়ি শাড়ির মধ্যে ছিল না। ওখান দিয়ে খোলা, ওখান দিয়ে খোলা। আঁচলটা একেবারে নেই বললেই চলে। শীতল রাজের থেকে পেছনে ঘুরে গেল। রাজ শীতলকে আচমকা কোলে তোলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগল। শীতল রাজের গলায় খামচি দিচ্ছে যেন নিচে নামিয়ে দেয়। রাজ ওয়াশরুমে শীতলকে নিয়ে গিয়ে সোজা ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। উপর থেকে টপ টপ পানি পড়ছে। তুমি ভালো করে শাওয়ার নাও, তাহলে মাথা ঠান্ডা হবে। এখন এখান থেকে চলে যাচ্ছি, বাটের পর থেকে একসাথে শাওয়ার করব। শীতল কিছু বলার আগেই রাজ চলে গেল। শীতল শাওয়ার করছে আর কাঁদছে। কেন তার জীবন এমন হল? শীতল শাওয়ার শেষে রুমে ভেজা শাড়িতে এলো। রাজকে কোথাও দেখতে পেল না শীতল। বেডে অনেকগুলো শাড়ি আর প্রচুর গহনা রাখা আছে। শীতল কোনো মতে শাড়ি জড়ালো গায়ে। হঠাৎ রাজ কোথা থেকে এসে শীতলকে শাড়ি পরাতে শুরু করল। শীতল রাজকে যথেষ্ট বাধা দিল। শীতল বলল সে রাজের হেল্প নেবে না। দরকার পড়লে সে এলোমেলো শাড়ি পরেই থাকবে। রাজ বলল, তার সামনে এলোমেলো জিনিসপত্র ভালো লাগে না। তার সামনে সবকিছু সাজানো গোছানো থাকতেই হবে। শীতল শাড়ি পরানো হলেই আবার কুচি খুলে ফেলল। এভাবে প্রায় 2 ঘন্টা ধরে অনেক কষ্টে অনেকবার রাজ শাড়ি পরালো শীতলকে। রাজ এবার রেগে বলল, এখন কুচি খুললেই আমি পুরো শাড়ি খুলে ফেলব। তারপর সব সময় শাড়ি ছাড়াই থাকতে হবে। শীতল জব্দ হল। সে ভয় আর কিছু করল না। রাজ শীতলকে নিয়ে সোজা ডাইনিংয়ে গেল নাস্তা করতে। শীতল বেশ অবাক হল ডাইনিংয়ে গিয়ে। রোদ আর রাজনের অবস্থা দেখার মতো ছিল। রাত থেকে ময়মনসিংহ শহর তন্ন তন্ন করে ফেলেছে শীতলকে খুঁজতে। তাদের দুজনেরই 2টো ডিল ক্যান্সেল হয়েছে রাজের জন্য। রোদ আরেকটা বাজে খবর পেল ফোনে। রোদের রাজের উপর এমন রাগ উঠল। রোদকে আজ আইজি সাহেব থ্রেড দিয়েছে। তিনি জানিয়েছে রাজ নামের এক ব্যবসায়িককে অবৈধ আইন ব্যবহার করে অযথা হেনস্থা করা হয়েছে। এই অভিযোগ স্বয়ং ভিকটিম করছেন তার কাছে। পুরো ডিপার্টমেন্টের সামনে তাকে লাস্ট চান্স দেওয়া হয়েছে। রোদের সম্মানের পুরো ফালুদা বানিয়ে ফেলেছে রাজ। রোদ এই জব করে শখবশত এবং নিজের ভরণ পোষণের জন্য। তার বাবার থেকে এক কানা কুড়িও রোদ নিজের জন্য ব্যয় করে না। রোদ তার বাবাকে এখনো ক্ষমা করেনি।
শীতল ডাইনিংয়ে চুপচাপ বসে আছে। রাজ তার ঠিক পাশে বসেছে। তুমি ভাবছ এই বাংলোতে আমরা দুজন, তাহলে এই খাবারগুলো কিভাবে এখানে এলো? আসলে আমি এখানে শুধু তোমার সাথে একান্তে সময় কাটাতে চাই, তাই আমাদের যেন বিরক্ত না করে কেউ, এজন্য কোনো সার্ভেন্ট সার্ভিসে রাখিনি। আমার একজন পরিচিত লোক আছে যে প্রতিদিন 3 বার করে খাবার সার্ভিস দিবে। শীতল কিছু বলল না। সে চেয়ার থেকে উঠে দাঁড়াল। শীতল এক পা বাড়াতেই রাজ শীতলের হাত ধরে নিজের কোলে বসিয়ে নিল। খেয়ে দে, তারপর এখান থেকে যেতে পারবে। এর আগে না। আমাকে ছাড়ুন। আমি আপনার হাত থেকে খাব না। আমার ঘৃণা লাগে আপনাকে। কেন বুঝতে পাচ্ছেন না আমি আপনাকে সহ্য করতে পারি না? শীতল, আমারও এক কথা। তুমি কেন বুঝতে পারছ না আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমি সারা জীবন দূরে থাক, 1 মিনিটও আপনার সাথে থাকতে চাই না। ছাড়ুন আমাকে আর যেতে দিন আমার নিজের বাড়িতে। রাজ শীতলের গলায় নাক ঘষে বলল, এখান থেকে যাওয়ার কথা ভুলে যাও। এখন চুপচাপ খেয়ে নাও প্লিজ জজ। আমি খাবো না কিছুই। আমাকে এখন বাসায় দিয়ে আসুন। ভাইয়া আমাকে খুঁজে বের করলে আপনার কি অবস্থা করবে সেটা ভেবেছেন? রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে রোদের নাম শুনে। রাজ শীতলকে শক্ত করে ধরে বলল, তুমি ওদের কাছে ছিলে বলে আর তোমার কথা ভেবে ওদের কিছু বলিনি। তা না হলে দুনিয়ায় এমন কারো বুকের পাঠা নেই যে রাজের গায়ে হাত তোলে। কলিজাটা ছিঁড়ে ফেলতাম রোদের বাট, তোমার মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি আমি। আমি এখন বিন্দু মাত্র সহ্য করব না কোনো কিছু। আপনি কি সহ্য করবেন আর না করবেন তাতে আমার কিছু যায় আসে না। আমাকে ছাড়ুন। শীতল অনেক চেষ্টা করেও রাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারল না। শীতল এবার পায়ের হিল দিয়ে খুব শক্ত করে জোরে চাপ দিল। শীতলের মনে হল সে চাপটা খুব জোরে দিয়েছে। রাজ ব্যথা পেয়ে ছেড়ে দেবে। রাজ এমন একটা ভাব করল যে কিছুই হয়নি। উল্টো সে শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন কেন করছো? ভালোবাসি মানে? কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? তার মানে আমাকে ভালোবাসো না? আর জি হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলো এই কথা। শীতল চোখের দিকে তাকালো না। আমি আপনাকে ঘৃণা করি। এবার তো ছাড়ুন আমাকে। রাজ শীতলকে ছেড়ে দিল। শীতল উঠে দাঁড়াতেই রাজ বলল, তাহলে গত 1 বছর কি ছিল? আমাকে এত কেয়ারিং কেন করেছিলে? আমি যেভাবে তোমাকে চাইতাম সেভাবে কেন নিজেকে প্রেজেন্ট করতে? শীতল কিছুক্ষণ চুপ থেকে বলল, তখন আমার পাশে কেউ ছিল না, তাই ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আপনার কথায় উঠতাম আর বসতাম। সারাক্ষণ আপনার মন জয় করার চেষ্টা করতাম। এখন আমার পাশে সবাই আছে, তাই দুর্ভাগ্য মেনে নেব না। আমি কোনো অবলা অসহায় মেয়ে নয়। রাজ এমন কথা আশা করেনি শীতলের থেকে। রাজের মনে হল শীতলের কথায় যুক্তি আছে। রাজের মনে খুব কষ্ট লাগল। এরকম সত্যিটা এতদিন তার অজানা ছিল। শীতল এতদিন তাহলে ভাগ্যকে মেনে নিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করেছে। রাজ বলল, আমাকে সত্যি ভালোবাসনি কোনোদিন? না। আপনার মতো মানুষকে কখনো ভালোবাসা যায় না। আপনি জঘন্য মানুষ আর জঘন্যই থাকবেন। আপনার মতো মানুষকে করুণা করেছিলাম এতদিন। ভেবেছিলাম আপনাকে মানুষ বানাবো, কিন্তু আমি ব্যর্থ।
আপনার আসল রূপ ভাইয়া আমাকে দেখিয়েছে। সেদিন থেকে আপনার জন্য আমার মিনিমাম মানবিকতাও মরে গেছে। শীতল সহজভাবে এই কথাগুলো বলে উপরে চলে গেল। রাজ চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। বুকে হাত দিয়ে মনে মনে ভাবল সে কি কোনো খেলনা নাকি? আগেই তো সে ভালো ছিল। শীতল তাকে মায়া মমতা ভালোবাসা কি সেটা বুঝিয়ে দিয়ে এখন নিজেই সরে গেল। শীতল এটা করতে পারে না। রাজের মনে জায়গা করে নিয়ে এখন জায়গা থেকে সরে যাবে সেটা কখনো হতে পারে না। রাজ শীতলের সাথে জঘন্য কাজ করেছে, কিন্তু শীতল তো আরো বেশি জঘন্য কাজ করছে রাজের সাথে। রাজ হাতে থাকা প্ল্যাটটা ফ্লোরে ছুঁড়ে মারল। রাগে তার গা জ্বলছে। রাজ নিজের মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে। রাজ কল্পনাও করতে পারছে না শীতলকে ছাড়া কিছু। শীতলের ভালোবাসা সে কি করে ভুলবে? ভোলা সম্ভব না। রাজের পৃথিবীতে শুধু একমাত্র শীতল আর শীতল। রাজ হাল ছাড়ল না। সে একবার যেটা ভাবে সেটা করেই ছাড়ে। শীতল রাজের লাইফ, রাজের ভালোবাসা নিয়ে এমন করতে পারে না। রাজ আর কিছু ভাবতে পারছে না। সে দুই হাত নিজের কানে দিয়ে হাঁটু ঘেরে ফ্লোরে বসে পড়ল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে খুব রাজের। চিৎকার দিয়ে শুধু বলতে ইচ্ছে করছে, শীতল আমাকে একটু ভালোবাসো প্লিজ জজ। আমার তুমি ছাড়া আপন বলতে কেউ নেই যে। কেন আমার মনে ভালোবাসা জাগিয়ে এভাবে দূরে সরে যাচ্ছ? আমাকে ক্ষমা করো আর একটু ভরসা করে বিশ্বাস করো। কাজ হিমালয়ের কথা অনুযায়ী ময়মনসিংহের সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা হল। হলুদ শাড়ির সাথ কালো চুড়ি, কালো টিপ আর চোখে মোটা করে কাজল দিয়েছে। কাজল এমনিতেও সেরা সুন্দরী, তার মধ্যে এমন সাজ সেজেছে। কাজল ভাবছে চিঠির হিমালয় এই সাজে কাজলকে দেখলে স্নেস হারিয়ে ফেলবে। কাজল নিজের মাথায় নিজেই টোকা দিয়ে ভাবল, ধ্যাত কি সব ভাবছে ও। মাথাটা পুরোপুরি গেছে ওর। আচ্ছা, ওর কি অচেনা লোকের কথায় এখানে আসা ঠিক হয়েছে? সামান্য চিঠির পরিচয় এখানে আসা ঠিক হয়েছে কি? এখন ফিরে গেলে কেমন হয়? না, ফিরা সম্ভব না। কথা দিয়ে কথা না রাখার মেয়ে কাজল না। যা হবে তা দেখা যাবে। এখন আপাতত ওয়েট করা যাক। শীতল বেডে আধশোয়া অবস্থায় উপর হয়ে শুয়ে আসাদ। মনে হয় কাঁদছে। রাজ খাবারের প্ল্যাট হাতে নিয়ে শীতলের গায়ে হাত দিয়ে বলল, অনেক বেলা হয়েছে, কিছু খেয়ে নাও। তোমার শরীর ফুরবল খুব। আমি খাবো না। আপনার হাত থেকে তো কখনোই না। প্লিজ জজ, রাগ করো না। খেয়ে নাও। তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না। সত্যি সহ্য হচ্ছে না? তাহলে আমাকে আমার বাড়ি দিয়ে আসুন। আমার কষ্ট চলে যাবে। এটা সম্ভব না। তোমাকে আমার সাথে থাকতেই হবে। তাহলে আমি খাবো না। রাজ শীতলের কথা না শুনে জোর করে কিছুটা স্যুপ শীতলের মুখে পুরে দিল। সাথে সাথে শীতল পুরো খাবারের প্ল্যাট রাজের উপর ছুঁড়ে মারল। রাজ এমনটা আশা করেনি। শীতলের এমন ব্যবহারে রাজ প্রচণ্ড রেগে গেল। সে আচমকা শীতলকে বেডের উপর চেপে ধরে শীতলের ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। এমন জোরে ধরেছে যে শীতলের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শীতল হাত দিয়ে রাজকে ছাড়ানোর চেষ্টা করল। কিছুতেই কিছু হল না। রাজ শীতলকে 15 মিনিট পর ছাড়ল। রাজ বলল, এটা এখন আমার সীমানা। যা করবে ভেবে চিন্তে করবে।
তোমার প্রতিটি বিহেভের দ্বিগুণ ফিরিয়ে দেওয়া হবে। শীতলের প্রচণ্ড রাগ হল। সে চিৎকার দিয়ে বলল, ইউ ব্লাডি বাস্টা, হাউ ডেয়ার ইউ টাচ মি? আমাকে টাট করে কিস করার অধিকার কে দিয়েছে আপনাকে? এই অধিকার আপনার নেই। রাজের এবার মাথায় আগুন ধরে গেল। সে কি করবে বুঝতে পারছে না। রাজ রেগে ফায়ার হয়ে শীতলকে কোলে তোলে বেডের মাঝখানে ছুঁড়ে ফেলে দিল। রাজ কি করছে নিজেও জানে না। সে নিজের শার্টের বোতাম একটা একটা করে খুলছে। আর শীতলের এটা দেখে প্রাণ যায় যায় অবস্থা। সে ভাবছে এতটা না করলেও হতো। রাজের রাগ সম্পর্কে সে ভালোভাবেই জানে। রাজ নিজের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর সোজা শীতলের উপর উঠে পড়ল। দুই হাত দিয়ে শীতলের দুই হাত চেপে ধরল রাজ। রাজ শীতলের কানে কানে বলল, অনেক হয়েছে ডার্লিং, আর না। আমাকে অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আর না। নিজের জিনিস কিভাবে নিজের করতে হয় সেটা আমার জানা আছে। ভালো হতে চাইলাম, হতে দিলে না। এখন থেকে রোজ আমার জঘন্য রূপ দেখবে তুমি। প্রতিদিন আমার জঘন্য রূপ দেখবে তুমি। এগুলোর জন্য দায়ী তুমি। আমাকে অপমান করার শোধ আমি নেব। তোমার পুরো পরিবারকে রাস্তায় নামাবো, আর রোদকে তো আমি আমার পায়ের নিচে ফেলব। রাজের চোখ দিয়ে আগুন ঝরছে। রাজ শীতলের শাড়ির আঁচলটা টেনে ফেলে দিল। এবার তোমাকে দেখাবো ব্লাডি বাস্টার কাকে বলে, আর আমার টাচ কিভাবে তোমার ভালো না লাগে। শীতলের প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হলো। ভয় চলবে।